মার্ক থাকবে। ওকে, এবং রিটেনে হচ্ছে আমাদের টোটাল 200 মার্ক এবং ভাইভাতে সবকিছু মিলে হচ্ছে আপনার ফুল প্রিপারেশন নিতে হবে এবং আপনার যে ফুল জব যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্পন্ন হবে প্রিলি, লিখিত এবং ভাইভা। আর এখন আজকে আমরা আপনাদেরকে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রসেস যে প্রিলিমিনারি যেটা আছে, এখানে নার্সিং টেকনিক্যালের কিছু কোয়েশ্চেন সলভ এবং আপনাদেরকে দেখাবো যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। আপনারা সবাই জানেন যে নার্সিং এ আপনারা যেহেতু অনেকেই হয়তো আগের সিলেবাসের স্টুডেন্ট, তো সেখানে অনেকগুলো সাবজেক্ট ছিল, প্রায় 30টা বা 25টা। তো এই প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু নার্সিং টেকনিক্যাল 40 মার্ক, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে এই তিনটাতে হচ্ছে আমাদের 60 মার্ক, 60 20 করে, এবং নার্সিং টেকনিক্যালে মোট 40 মার্ক, এবং এই নার্সিং টেকনিক্যালে 45% মার্ক পেতে হয়। কেমন? ওকে, সো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু জানিয়ে দিবেন, কে কোথা থেকে আমাদের সাথে আজকের ক্লাসে আপনারা যুক্ত আছেন, আর আপনাদের কার প্রস্তুতি কেমন সেটা একটু জানিয়ে দিবেন। এবং আমি আশা করি যে আপনারা যারা আছেন বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পাশাপাশি নার্সিং টেকনিক্যালে মোটামুটি ভালো দক্ষতা আপনারা অর্জন করেছেন ইতিমধ্যে পড়ার মাধ্যমে। তারপরও যেহেতু এখন কম্পিটিশন অনেক বেশি, প্রায় আপনার আমাদের বর্তমানে প্রায় 40,000-এর বেশি অধিক কিন্তু রেজিস্টার্ড নার্স আছে। কেমন? 40,000-এর অধিক হচ্ছে আমাদের রেজিস্টার্ড নার্স আছে। সুতরাং এই বড় কম্পিটিশনের মধ্যে আপনাকে যেহেতু হয়তো এই যে 828 জন যে সিনিয়র স্টাফ নার্স, এখানে হয়তো 2,000 কি 2,500 পদ হতে পারে শেষ পর্যন্ত। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই 40,000 নার্সদের ভিতরে আপনাকে কম্পিটিশনে অংশগ্রহণ করে আপনাকে একটা এই চাকরিটা কনফার্ম করতে হবে। সো এই জন্য আপনাকে খুব ভালো একটা প্রস্তুতি নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে আবারও আপনি ছিটকে পড়তে পারেন। যেহেতু অনেকেই হচ্ছে আপনারা অনেকেই ইতিমধ্যে কি এর আগে পরীক্ষা দিয়েছেন, হয়তো কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু প্রবলেম নাই। আপনি আশা করি নেক্সট এই যে বর্তমান যে রানিং নিয়োগ আছে সেই নিয়োগ আপনি ভালো করতে পারবেন। আপনার আগে কে কার কার এক্সপিরিয়েন্স আছে প্রিলিমিনারি এক্সাম দেওয়ার একটু জানিয়ে দিবেন। আর আপনারা সবাই জানেন যে আমরা গার্ডিয়ান নার্সিং যে নিয়োগ প্রস্তুতি, এর পক্ষ থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে ক্লাস নিচ্ছি, কিছু টিপস দিচ্ছি কিভাবে পড়তে হবে এভরিথিং। এবং আমরা কিন্তু এবং বিগত যে 3512 জন যে নিয়োগ হয়েছে সেখানে কিন্তু আমাদের প্রায় 50% স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে ক্লাস করেছিল। কেমন? ওকে, তো আশা করি এবারও আপনারা বেনিফিটেড হবেন। তো সবাই একটু জয়েন করে ক্লাসটা শেয়ার করে দেন, কে ক্লাসটা শেয়ার করেছেন একটু জানিয়ে দিবেন। আর নার্সিং টেকনিক্যালে আমাদের টার্গেট হচ্ছে 40-এ 40 পাওয়া। যেহেতু আপনাদের আমি আশা করি যে 50% নলেজ সবারই আছে, সো বাকিটা নিয়ে আমরা কাজ করব। এবং এখানে আশা করি আপনারা সবাই মানে 100% মার্ক পেতে পারবেন। কেমন? ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ক্লাসটা সাধারণ জ্ঞান হওয়ার কথা ছিল আলামিন স্যারের, কিন্তু সে একটু অসুস্থ হওয়ার কারণে আজকে আমরা নার্সিং টেকনিক্যাল ক্লাসটা নিচ্ছি। আপনারা কারা কারা হচ্ছে ইতিপূর্বে পরীক্ষা দিয়েছেন বা এক্সপিরিয়েন্স কার কার আছে আপনারা একটু জানিয়ে দেবেন প্লিজ। আপনাদের কার কার এক্সপিরিয়েন্স আছে সেটা একটু জানিয়ে দেবেন সবাই। ওকে, তো সবাইকে অভিনন্দন আমাদের সাথে আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। কেমন? ওকে, সো আমরা আজকের প্রথম স্লাইডে আমরা চলে যাব। ফার্স্ট টাইমের কারা আছে? যে আমি এই ফার্স্ট টাইম এই গ্রুপে, থ্যাংক ইউ সো মাচ। 828 সার্কুলার এক্সাম হয়েছে কবে? আমাদের ধ্রুব তারা আছে, লাবণী আছে আমাদের সাথে। আপনারা কারা কারা এর আগে এক্সাম দিয়েছিলেন সেটা একটু জানিয়ে দিবেন প্লিজ। কেমন? আর আজকে আমরা একটু আপনার প্রস্তুতির সর্বপ্রথম হচ্ছে আপনাকে কি মনোনিবেশ করতে হবে। বিষয়টা হচ্ছে আপনি আপনার মেইন টার্গেট কি? না, মেইন টার্গেট হচ্ছে একটা জব পাওয়া। যেমন আমি নিজেও গভর্নমেন্ট জব করি। আমি 2021-এ আমার গভর্নমেন্ট জবে আমি জয়েন করেছি। এর আগে আমি 2019 থেকে 21 পর্যন্ত বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ছিলাম। তো সবগুলো এক্সামেই কিন্তু আমি মেধা তালিকায় গভর্নমেন্ট জব পাই, এর আগে ইউনিভার্সিটিতে চান্স পাই। সো আপনাকে জব পেতে হলে আপনাকে আগে কি করতে হবে? যে মনোনিবেশ করতে হবে। দ্যাট মিনস আপনি আসলে
প্রতিজ্ঞা করতে হবে বা আপনাকে মাইন্ড সেট করতে হবে যে যে আপনি মানে আপনার ফিউচার কি বা আপনি ফিউচারে কি করতে চান, এইটা সম্পর্কে হচ্ছে আগে আপনাকে খুব ভালো একটা আইডিয়া নিতে হবে। আদারওয়াইজ কিন্তু হচ্ছে আপনি ভালো করতে পারবেন না। সো প্রথমেই হচ্ছে আমি ফার্স্ট দিব যে ফ্রেশার আছে আমাদের, অন্দ্রিলা চক্রবর্তী আছে ফ্রেশার, অনেকেই দেখতে পাচ্ছি ফ্রেশার আছে। ফ্রেশার কারা কারা আর আগে কারা কারা পরীক্ষা একটু জানিয়ে দেবেন। আজকে আমরা পড়ার থেকে হচ্ছে আপনার পড়ার গুরুত্বটা বাড়িয়ে দেবো আপনার ভিতরে। তো কিভাবে পড়তে হবে বা কিভাবে পড়লে, যেটা আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকে কথা বলবো, যে আপনি এই কম্পিটিশনের ভিতরে কিভাবে আপনি ভালো করতে পারেন। ঠিক আছে, এইটা হচ্ছে আজকে আমরা একটু আলোচনা করব আপনাদের সাথে, কেমন? ওকে, সো আশা করি সবাই ইতিমধ্যে আমাদের সাথে, অনেকেই আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো শুরুতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাকে আগে মাইন্ডসেট করতে হবে যে আপনি আসলে নেক্সট এক্সামে আসলে নিজেকে কোথায় দেখতে চান। আপনি কি প্রিলি পর্যন্ত প্রস্তুতি নেবেন, নাকি রিটেন পর্যন্ত আপনাকে, নাকি ফুল রিটেন প্রিলি ভাইবা এই তিনটাতেই আপনি হচ্ছে দক্ষতা অর্জন করবেন খুব ভালো করে, যাতে করে হচ্ছে ক্যান্ডিডেট তো সবসময় থাকবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যদি এখানে এই 828 জন সার্কুলার দিয়েছে, বাট আপনার পরীক্ষা হয়তো এখানে 2000 নিবে, কিন্তু আপনার তো 2000 পদের দরকার নেই, আপনার মাত্র দরকার একটা। আপনার মাত্র সিট দরকার কয়টা? একটা। সো এই একটার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে। আপনাকে 2000-এর জন্য বা 1500-এর জন্য, 800-এর জন্য যুদ্ধ করার দরকার নেই। আপনি যুদ্ধ করবেন সবসময় অলওয়েজ একটা সিটের জন্য। তখন দেখবেন আপনার জন্য ক্যালকুলেশনটা সহজ হয়ে গেছে। ওকে, বাট আপনি যদি মনে করেন যে 40,000-এর ভিতরে হবে না বা আমার এই ধরনের মেধা নাই, তাহলে কিন্তু আপনি এখানে ভালো করার কোনো সুযোগ নেই। তখন আপনি এখানে ভালো করতে পারবেন না এমনিতেই। ওকে, সো এই জন্য হচ্ছে আপনাকে এখন থেকেই হচ্ছে আপনাকে ওই আহ, যে আইডিওলজি বা আপনার যে কি বলে যে ফিউচার প্ল্যান, এইটা এখন থেকেই করতে হবে। আর এই জন্য আপনাকে মনোনিবেশ করতে হবে। যাই হোক, আমরা একটু কথা বলবো, তার আগে একটু আমাদের প্রথম যে ওকে, তো হচ্ছে দেখেন আজকে আমরা নার্সিং টেকনিক্যালে কিছু কোয়েশ্চেন পড়বো। তো সেখানে দেখেন দেখেন আজকে যে প্রথম যে প্রশ্ন আছে, রক্ত দেওয়ার সময় পার্শ্ব প্রতিক্রিয়া হলে দ্রুত কি করতে হয়, এই প্রশ্নের একটু সবাই দ্রুত অ্যান্সার করে ফেলেন। আমরা পড়বো, আর পাশাপাশি হচ্ছে আমার কিভাবে আপনারা পড়বেন বা কিভাবে পড়লে ভালো করতে পারবেন এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে, কেমন? আর যেহেতু আমিও এই আপনাদের একজন সিনিয়র স্টাফ নার্স বা একজন নার্সিং কর্মকর্তা হিসেবে কর্মরত আছি, বা এর আগে আমার দুইটা বড় বড় জায়গায় কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে, যে এর আগে আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ছিলাম, পরে গভর্নমেন্ট জবে আসছি। তো সবকিছু মিলেই আজকে আমরা একটু আলোচনা করব। বিশেষ করে আপনাদেরকে এই ধারণাটাই দিব যে আপনার কি বলে যে কম্পিটিশন যত বেশি হোক বা কোয়ান্টিটি যত বেশি হোক, আপনার প্রস্তুতিটা কিভাবে নিতে হবে এটা নিয়ে। তো প্রথম প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু করে দেন, সবাই দ্রুত। সবাই আজকে আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, ফ্রেশার স্যার কিভাবে পড়লে আর কি কি বই পড়লে, আচ্ছা অনেকেই আপনারা আছেন ফ্রেশার, অনেকেই আছেন একটু পুরাতন, তাই না? তা আমাদের নার্সিং এ সবাই আমাদের হয়তো সবাই ভাই বোন, হয়তো আমার সিনিয়র হতে পারে বা জুনিয়র হতে পারে। সিনিয়র হওয়ার সম্ভাবনা কম আমাদের ক্লাসে, কারণ হচ্ছে যেহেতু আমি 21-এ জব পেয়েছি, আমার সবাই 30+, দ্যাট মিনস হচ্ছে বা হয়তো জবের এজ নেই আমাদের সাথে যারা আছে। আর 2018 সালে আমার জব হয়েছিল। জব হয়েছিল বলতে হওয়ার দ্বার প্রান্তে ছিল, কিন্তু আমাদের যে লাইসেন্স এটা আমরা পাইনি তখন। এই জন্য 1 মাসের জন্য আমরা সেই ভাইভাতে আর বসতে পারিনি। আমরা সেখানে প্রিলিমিনারিতে পাশ করেছিলাম, তারপরে আমরা আর আগাতে পারি নাই, কেমন? সো এটা আমাদের একটা ব্যাড লাক ছিল, না হলে তো জবটা 18-তেই হয়ে যেত আশা করি। সো প্রথম প্রশ্নের অ্যান্সার একটু দিবেন সবাই, যে রক্ত দেওয়ার সময় পার্শ্ব প্রতিক্রিয়া হলে দ্রুত কি করতে হবে। এটা হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশন, তাই না? এটা আমাদের একটা ফিজিওলজির একটা প্রশ্ন। তো আমাদের যে ব্লাড অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি বা অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এই এই সাবজেক্ট থেকে আজকে আমরা দেখবো যে
কোন কোন সাবজেক্ট থেকে আসতে পারে বা কোন কোন টপিক থেকে আসতে পারে। তো এভাবেই আপনারা পড়বেন যে যে ব্লাড থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে বা আমাদের যে কার্ডিয়াক সিস্টেম থেকে প্রতি বছরই প্রশ্ন প্রশ্ন আসে কেমন। ওকে, তো দেখেন কি আছে যে রক্ত দেওয়ার সময় পার্শ্ব প্রতিক্রিয়া হলে কি কি আছে, রক্ত দ্রুত বন্ধ করে দেওয়া, ডেক্সামিথাসন প্রয়োগ করা, ফেনারগান প্রয়োগ করা, এভিল প্রয়োগ করা। দেখেন লাস্টের যে গ, খ, গ, ঘ এই তিনটা প্রায় সেম, বাট আপনাকে তো অ্যান্সার করতে হবে একটা। আপনাকে কিছু কিছু সময় কিছু টেকনিক ফলো করতে হয়। যেমন লাইসেন্স পরীক্ষার সময় আপনারা কিভাবে টেকনিক ফলো করতেন, যে আপনি দেখতেন যে কোনটা প্রায়োরিটি, যেটা মনে করেন যে কোনোভাবেই কমন নাই। তো এমন কোশ্চেন হয়তো পরীক্ষা আসে অনেক সময় যে প্রশ্ন কমন নাই কিন্তু আপনাকে মার্ক পেতে হবে, তখন কি করতে হবে? তখন আগে হচ্ছে আপনাকে কোশ্চেনটা পড়তে হবে। তো যদিও এই কোশ্চেনে সবাই অ্যান্সার দিয়েছেন, কারেক্ট অ্যান্সার যে 50 কারেক্ট অ্যান্সার দিয়েছেন এই অলরেডি, যে রক্ত দেওয়া দ্রুত বন্ধ করতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে আমাদের ব্লাড ট্রান্সফিউশনে যদি কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট দেখা যায় পেশেন্টের ভিতরে, তো সেক্ষেত্রে আপনারা একটু কমেন্টে একটু জানিয়ে দিবেন যে আপনারা একটু সবাই কমেন্টে জানেন যে কি কি সাইড এফেক্ট হতে পারে, পরীক্ষা আসতে পারে যে রক্ত দেওয়ার সময় নিচের কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এবং আপনাদেরকে একটু টেকনিক্যালি পড়তে হবে পড়ার সময়। অনেকেই তো বাসায় আপনারা গাইড বই পড়েন, বিভিন্ন ধরনের গাইড বই আছে, অনেকের কাছে গার্ডিয়ান আছে, অনেকের কাছে প্রফেসর বা অন্যান্য যে কোম্পানি যে গাইডগুলো এগুলো আছে। কিন্তু আপনাকে পড়ার সময় কিছু টেকনিক ফলো করে পড়তে হবে, যেটা আমি নিজে পড়েছি। যেমন আমি হচ্ছে যে মনে করেন যে রক্ত দেওয়ার সময় পার্শ্ব প্রতিক্রিয়া হলে কি দ্রুত কি করতে হবে, ওকে, বা ফার্স্ট প্রায়োরিটি কি হবে তখন। তখন হচ্ছে আমি এটার সাথে রক্ত যে এটা সম্পর্কে আরো রিলেটেড অনেক কিছু প্রশ্ন আমি নিজে নিজে পড়েছি। যেমন হচ্ছে যে কি 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 পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। কে কে জানেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। না আজকে জিকে ক্লাস না, আজকে টেকনিক্যাল ক্লাস হবে। ওকে, আপনারা কে কে জানেন? তো এইগুলো হচ্ছে আপনাকে নোট করে পড়তে হবে, এগুলো একটু নোট করে পড়তে হবে। যেমন আপনার কি কি হতে পারে, যেমন হচ্ছে আমাদের ব্লাড ট্রান্সফিউশনের যে সাইড ইফেক্ট, এবং এই ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার সময় আমরা কত গজের নিডেল ইউজ করি, এটাও হচ্ছে আপনাদের জন্য একটা যে ব্লাড ট্রান্সফিউশনের সময় অথবা আমরা যখন রক্ত দেই তাই না, তখন কত গজের কি আমরা নিডেল ইউজ করি। ওকে, এই ধরনের কিন্তু প্রশ্ন হতে পারে। সো দেখি আমরা কি কি আসতে পারে। যেমন আমাদের কিছু ফিভার হতে পারে, চিল হতে পারে। যেমন কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, ফিভার, চিল, ইচিং। দেখেন আপনি সবসময় পিলির প্রস্তুতিটা এমন ভাবে নিবেন যাতে লিখিতর প্রস্তুতি হয়ে যায়। এখন এটাকে আপনি বলতে পারেন যে আমি এই প্রশ্ন দিয়ে আসলে কিভাবে লিখিত প্রস্তুতি নেব, সেটা হচ্ছে আপনার পরীক্ষা আসতে পারে যে রক্ত দেওয়ার সময় একজন রোগীর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে লিখুন। ওকে, তখন আপনি কি লিখবেন যে রক্ত দেওয়ার সময় সাধারণত যে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয় এর মধ্যে হচ্ছে যে আমাদের খিঁচুনি হতে কি, ফিভার, চিল বা হতে ইচিং হতে পারে। ওকে, এগুলা হতে পারে তাই না। সো এই জন্য আপনি পিলি পড়ার সময় আপনার লিখিতটা হয়ে যাবে। সো আমরা যেভাবে গাইডলাইন দিই এভাবে হচ্ছে আপনি যদি পিলি যদি ভালোভাবে প্রস্তুতি নেন, আপনার রিটেন 100% প্রস্তুতি হয়ে যায়। এভাবে পড়তে হবে, মানে এক ডিলে দুই পাখি মারতে হবে, এক ডিলে দুই পাখি মারতে হবে। এই এই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। এভাবে পড়লে হচ্ছে আপনি ভালো করবেন। আদারওয়াইজ যদি আপনি শুধুমাত্র সামনে একটা কোশ্চেন আসলে এইটাই মুখস্থ করলাম, তাহলে কিন্তু আপনি এক ডিলে দুই পাখি মারতে পারবেন না। সো যারা বুদ্ধিমান আছে আমাদের, যারা অডিয়েন্স বা এই মুহূর্তে আমাদের যারা স্টুডেন্ট এই মুহূর্তে আমাদের যারা আছে, তারা আশা করি যে এখন এই যে দেখেন রক্ত দেওয়ার সময় যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় এটা কি একটা যে অ্যানাফাইলেটিক রিয়াকশন তাই না, যে অ্যানাফাইলেটিক শক হতে পারে। ওকে, তো এটা হচ্ছে কি যেহেতু এটা অ্যালার্জিক রিয়াকশন হয় বা অ্যালার্জিক রিয়াকশনের কারণে অ্যালার্জিক, দেখেন এখানে যে রক্ত দেওয়ার সময় অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। সো অ্যালার্জিক রিয়াকশনের কারণে যে শকটা হয়ে থাকে এটাকে কি বলে, অ্যানাফাইলেটিক শক। ক্লিয়ার? ওকে, তারপরে আরো কি কি যে ফ্লুইড ওভারলোড হতে পারে, ইনফেকশন হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি নেক্সট যে কোশ্চেন। সো এখন দেখেন রক্ত এখন পরীক্ষা হতে পারে, পরীক্ষা আরো একটা লিখিত পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে আপনি হসপিটালে ডিউটিরত আছেন, রক্ত দেওয়ার সময় আপনি দেখলেন যে একজন
ব্যক্তির পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, এখন পরীক্ষা আসতে পারে যে এখন আপনার করণীয় কি এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। সো আপনার করণীয় কি? এখানে আপনার করণীয় হচ্ছে দ্রুত রক্ত দেওয়া বন্ধ করতে হবে এবং আপনার যে সেখানকার যে ডিউটিরত যে চিকিৎসক থাকবে তাকে ইনফর্ম করতে হবে। তার পরবর্তীতে তার কনসেন্ট অনুযায়ী আপনার যে ডেক্সামেথাসোন বা এবিল বলেন এগুলো দিতে হবে। ক্লিয়ার? তো আশা করি সবাই বুঝতে পারছেন। ক্লাসটি কেমন লাগছে সেটা একটু জানিয়ে দেবেন। আমরা একটু কম পড়বো বাট শিখবো বেশি। ওকে, সো অনেকেই আপনারা ব্যস্ত হয়ে যান যে আসলে একটু দ্রুত পড়ান, দ্রুত দ্রুত না, বিষয়টা হচ্ছে কম পড়াইতে হবে, শিখতে হবে বেশি, বা টেকনিকটা জানতে হবে। কারণ আমরা তো হচ্ছে গাইডলাইনটা দিব আপনাকে মেইনলি কিভাবে, যেহেতু আমরা গভর্নমেন্ট জবে আসছি, সো একটা কম্পিটিশন অতিক্রম করে তো আসছি, তাই না? ওকে, সো চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেনটি আছে, দেখেন কি আছে। ওপেন ফ্র্যাকচার রোগীর জন্য নিম্নের কোন নার্সিং ম্যানেজমেন্টটি প্রযোজ্য? দেখেন এটা হচ্ছে আমাদের একটা অর্থোপেডিক নার্সিং এর একটা দেখেন ওপেন ফ্র্যাকচার রোগীর জন্য। আচ্ছা, এর আগে আমরা একটা পড়াইছিলাম যে কত গজের আমরা ব্লাড ট্রান্সফিউশনের সময় কত গজের নিডেল ইউজ করবো, এটা কিন্তু আপনারা অ্যান্সার করেন না এখনো। এটা কিন্তু আপনারা এখনো অ্যান্সার করেননি, কেমন? ওকে, এটা কে কে জানেন? ব্লাড ট্রান্সফিউশনের সময় কত গজের সিরিঞ্জ ইউজ করবেন, কে কে জানেন? একটু জানিয়ে দেন। স্যার, ব্লাড দেওয়ার 12 ঘন্টা পর কি ফিভার হতে পারে? প্লিজ জানাবেন। এটা হচ্ছে পোস্ট কমপ্লিকেশন, বাট হচ্ছে আপনার ইমিডিয়েট যে কমপ্লিকেশন যে বা অ্যাকিউট যে কমপ্লিকেশন সেইটা, কেমন? ওকে, আর হতে পারে, অবশ্যই হতে পারে, হতে পারবে না কেন? 18 গজ, হ্যাঁ 18 গজ। থ্যাংক ইউ সো মাচ, যিনি কারেক্ট আনসার। আর আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন, আপনারা যারা যারা আছেন সবাই একটু শেয়ার করে দিবেন, কেমন? ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে, আচ্ছা, আর হচ্ছে আপনারা যখন হচ্ছে যে ব্লাড ডোনেশন যখন করি তখন আমরা 16 গজের নিডেল ইউজ করি, 16 গজ ব্লাড ডোনেশন যখন করি, কেমন? ওকে, তো দেখেন ওপেন ফ্র্যাকচার রোগের জন্য এটা আমাদের একটা অর্থোপেডিক নার্সিং এর একটা কোয়েশ্চেন। ওপেন ফ্র্যাকচার রোগীর জন্য নিম্নের কোন নার্সিং ম্যানেজমেন্টটি প্রযোজ্য? মুখে তরল খাবার দেওয়া, ভাঙা অংশটি নাড়াচাড়া করা, ভাঙা জায়গাটি ব্যান্ডেজ করা, আর এটা কি চিকিৎসা শুরুর আগে রক্ত পড়া বন্ধ করা। ওকে, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানিয়ে দেন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ওকে, ওপেন ফ্র্যাকচার মানে কি? ওপেন ফ্র্যাকচার মানে হচ্ছে আপনার ফ্র্যাকচার হওয়ার পরে বোনসটা যদি এক্সপোজ হয়ে যায়, মানে বাইরে দিকে যদি বের হয়ে যায়, স্কিন এক্সপোজ করে যদি এটা বের হয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে বলে ওপেন ফ্র্যাকচার। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? ওপেন ফ্র্যাকচার। আর একটা কি ক্লোজ ফ্র্যাকচার, সেটা হচ্ছে ভাঙবে ভিতরে বাট কোনো স্কিন কোনো এক্সপোজ করবে না, কেমন? মানে বোনসটা ভিতরে থাকবে। সো দেখেন এই ক্লোজ ফ্র্যাকচারে কি হয়, ইন্টারনাল ব্লিডিং হতে পারে, ইন্টারনাল, এবং এটা কিন্তু ডেঞ্জারাস। ওকে, কারণ ভিতরে যে ব্লিডিং হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন এটা? ওকে, তো ওপেন ফ্র্যাকচারের জন্য যদি ওপেন ফ্র্যাকচার হয় তো সেক্ষেত্রে বোনস বের হয়ে যায়, দ্যাট মিনস ব্লিডিং হবে, তাই না? এখন এখানে আর একটা কোশ্চেন হতে পারে যে ওপেন ফ্র্যাকচার হলে নিচের কোন রোগীর কোন সমস্যাটি হতে পারে? যেমন দেখেন ওপেন ফ্র্যাকচার হলে কি হতে পারে? আমাদের হাইপোভলিউমিক শক হতে পারে, তাই না? যেহেতু সেখানে ব্লিডিং হবে, ব্লিডিং হলে আমাদের কি ভলিউম কমে যাবে, দ্যাট মিনস হাইপোভলিউমিক শক
হতে পারে। ক্লিয়ার? তো আপনারা হচ্ছে যে যে আমাদের অর্থোপেডিক নার্সিং থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? অর্থোপেডিক থেকে কিন্তু অনেক সময় অনেক প্রশ্ন আসে, কেমন? ওকে, সো কারেক্ট আনসার কি হচ্ছে? আমাদের যে চিকিৎসা শুরুর আগে রক্ত পড়া বন্ধ করা। কারণ কেন? যে আমরা রক্ত পড়া কেন বন্ধ করতে হবে? আদারওয়াইজ কি হতে পারে? যে হাইপোভলিমিক শক হতে পারে। হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক, সেপটিক শক, অ্যানাফাইলেকটিক শক। ওকে, এগুলো হচ্ছে শকের প্রকারভেদ। বুঝতে পারছেন? তো কার্ডিওজেনিক শক কি? ওকে, কার্ডিওজেনিক হচ্ছে যে হার্টের যে কোনো প্রবলেমের কারণে যদি শকে চলে যায় পেশেন্ট, সেটা হাইপোভলিমিক শক, সরি এটা হলো কার্ডিওজেনিক শক। সেপটিক কি? ইনফেকশনের কারণে যদি শক হয়, এটা হচ্ছে কি সেপটিক শক। আর যেটা বললাম যে অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণে, যেমন হচ্ছে যদি দেখেন যে মৌমাছি বা যে কোনো ধরনের যে কি বলে মৌমাছি বা যে কোনো ধরনের ইস্যু কামড় দেওয়ার ফলে যদি তার হচ্ছে শক হয়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সবসময় অ্যানাফাইলেকটিক শক। ক্লিয়ার? ওকে, সো চলে যাচ্ছি। এছাড়া আমাদের যে হাইপোভলিমিক শক আর কি কি কারণে হতে পারে? হাইপোভলিমিক শক কি কি কারণে হতে পারে? যেমন ডায়রিয়া হলেও কিন্তু হাইপোভলিমিক শক হতে পারে। সো এই বিষয়গুলো একটু আপনাদেরকে পড়ে নিতে হবে। সো এই জন্যই হচ্ছে আজকে আমাদের এই ক্লাসটি, যে আমরা পড়বো কম বাট হচ্ছে টেকনিকটা জানবো খুব ভালো করে। আপনারা বাসায় কিভাবে পড়বেন এটা নিয়ে একটু আজকে আলোচনা করছিলাম। ওকে, আচ্ছা, যেখানে ওপেন ফ্র্যাকচার মানে বোনস, আপনারা জানেন যে বোনস এর কভারিং এর নাম কি? কে কে জানেন? কে কে জানেন বোনস এর কভারিং এর নাম কি? আজকে একটু কুইজ স্টেপ দেখি আপনাদেরকে, একটু জাস্ট কি বলে একটু এক্সাম নিয়ে দেখি আসলে আপনাদের যে নলেজটা বা আপনারা যে পড়ছেন, তো সেটা কতটুকু ইফিকেসি আছে, কেমন? ওকে, কভারিং অফ বোনস কে কে জানেন? ওকে, দেখি প্রথম কে অ্যান্সার অ্যান্সার দিয়েছে, দেখি প্রথম এখন অ্যান্সার দেননি যে কভারিং অফ বোনস। পেরিঅস্ট্রিয়াম, পেরিঅস্ট্রিয়াম। কারেক্ট আনসার হচ্ছে পেরিটোনিয়াম না, পেরিটোনিয়াম না, এটা হচ্ছে কি পেরিঅস্ট্রিয়াম, ঠিক আছে? পেরিঅস্ট্রিয়াম, হ্যাঁ। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। আর যে আপনি যেটা বলছেন যে পেরিটোনিয়াম, এই পেরিটোনিয়াম কি আমাদের যে অ্যাবডোমেনের যে লেয়ারটি আছে, অ্যাবডোমেন। ওকে, আমাদের অ্যাবডোমেনের যে কভারিংটা আছে সেটা হচ্ছে আমাদের লেয়ারটার, এটা হচ্ছে আমাদের পেরিটোনিয়াম। ওকে, আচ্ছা, যেটা হচ্ছে আমাদের যে অ্যাবডোমিনাল অর্গানগুলো যেটাতে কভার করে রাখে, এইটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল ওয়াল, এটাকে বলি আমরা পেরিটোনিয়াম। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে কোশ্চেনটি আছে। শিশু জন্মের সময় কয় মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দেওয়া হয়ে থাকে? এটা আমরা সবাই জানি। তো একটু অ্যান্সার করেন। এখানে আপনারা আর কি পড়বেন যে সেটা হচ্ছে যে ক্লোস্ট্রাম যেটা আছে আমাদের শাল দুধ, এই শাল দুধে কি কি থাকে এটা একটু, যেমন হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিউলিন থাকে, তাই না? ইমিউনোগ্লোবিউলিনটা বেশি থাকে। ওকে, যেটা হচ্ছে কি যে এক ধরনের ভ্যাকসিন হিসেবে কাজ করে। ওকে, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে যে জন্মের 6 মান্থ পর্যন্ত হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তাই না? ওকে, আচ্ছা, সো আমাদের যে ক্লোস্ট্রাম থাকে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আছে যে ক্লোস্ট্রামে কি বেশি থাকে? সেটা হচ্ছে কি অ্যান্টিবডিজ বেশি থাকে, কেমন? যেটা অ্যান্টিবডি কোনটা? অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডি, যেটা হচ্ছে মূলত আমাদের বিভিন্ন রোগের সাথে ফাইট করে। এছাড়া কি থাকে? আমাদের প্রোটিন থাকে, গ্রোথ ফ্যাক্টর, এগুলো ভিটামিন এবং মিনারেল এগুলো থাকে, পরীক্ষায় আসতে পারে, কেমন? আচ্ছা, সো চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। একজন স্বাভাবিক সুস্থ মহিলা গর্ভকালীন সময়ে গড়ে কত কেজি ওজন বাড়তে পারে? একজন স্বাভাবিক সুস্থ মহিলা গর্ভকালীন সময়ে গড়ে কত কেজি ওজন বাড়তে পারে? 20 কেজি, 12 কেজি, 15 কেজি, 5 কেজি? সবাই একটু জানিয়ে দেন। আচ্ছা,
আর আপনারা আগের যে কোশ্চেনটা এটাও কিন্তু অ্যান্সার করেছেন অলরেডি, যে পেরিটোনিয়াম না, পেরিটোনিয়াম এটা হচ্ছে পেরিঅস্ট্রিয়াম, কেমন? আর পেরিটোনিয়াম যেটা, এটা তো বললামই যে অ্যাবডোমিনাল যে লাইনিং যেটা আছে এটা। আর হচ্ছে এই দেখেন, এই যে আমাদের যে পেরিটোনিয়াম যে স্পেসটা আছে সেখানে যদি হচ্ছে পানি জমে, আমরা বলি না যে পেটে পানি জমছে, যেটাকে বলি অ্যাসাইটিস বলে, তাই না? এটাকে কি বলা হয়? অ্যাসাইটিস। কোনো লিভারে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসাইটিস হয়ে থাকে, কেমন? ওকে, আচ্ছা। তো এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর সাথে আপনাকে ওইটাই শিখতে হবে, যে যে ক্লোস্টাম যেটা আছে এটাতে কি কি থাকে, যেমন অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, তাই না? এখন আপনারা কে কে জানেন যে ইমিউনোগ্লোবুলিন দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে? ওকে, ইমিউনোগ্লোবুলিন হচ্ছে কি 5 প্রকার। এটা আপনি কি দিয়ে মনে রাখতে পারেন? গ্যামেট দিয়া, GAMED। ওকে, গ্যামেট। আর হচ্ছে অ্যালার্জিক যে আমাদের যে হিস্টাসিন রিলিজ করে যেটা, সেটা হচ্ছে আমাদের ইমিউনো IgE। দেখবেন আপনাদের যাদের হচ্ছে আহ, কি বলে যে অ্যালার্জিক প্রবলেম আছে, আপনারা দেখবেন যে যদি কখনো ডাক্তারের কাছে যান বা যদি টেস্ট দেয়, দেখবেন IgE টা দিবে। ওকে, আচ্ছা। সো এটা একটু আপনাদেরকে এভাবে একটু পড়ে নিবেন, কেমন? আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। সেটা হচ্ছে, একজন স্বাভাবিক সুস্থ মহিলা গর্ভকালীন সময় হচ্ছে গড়ে সে কি 12 কেজি ওজন বাড়তে পারে, 12 কেজি ওজন বাড়তে পারে, ঠিক আছে? 12 কেজি ওজন বাড়তে পারে। ওকে, সো আমরা চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। এটা হচ্ছে আমাদের অবস্ট্রাকটিভ অ্যান্ড গাইনোকোলজির একটা কোয়েশ্চেন। এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন আসে এই সাবজেক্ট থেকে। দেখেন, অপারেশন থিয়েটারে রোগী পাঠানোর পূর্বে, এটা আমাদের অ্যাডাল্ট মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং এর একটি কোয়েশ্চেন, যে অপারেশন থিয়েটারে রোগী পাঠানোর পূর্বে কোন কাজটি অধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব? অপারেশন থিয়েটারে যে প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট, আপনারা যেটা পড়ছেন, যে মেডিকেশন দেওয়া, ক্লিন শেপ করা, রোগীকে খালি পেটে রাখা, লিখিত সম্মতি নেওয়া, অপারেশন থিয়েটারে পাঠানোর পূর্বে কোন কাজটি অধিক গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি? ওকে, তো এখানে কিন্তু মোটামুটি সবগুলোই আমাদের প্রি অপারেটিভ কেয়ার, কিন্তু এর মধ্যে আপনার কোনটা সবচেয়ে বেশি প্রায়োরিটি? আপনি তো এখন অনেকে পরীক্ষার যেমন পরীক্ষা হলে দেখবেন যে অনেকে কনফিউজ হয়ে যায়। এই কনফিউজ হওয়ার কারণ কি? কনফিউজ হওয়ার কয়েকটা কারণ আছে। নাম্বার ওয়ান হচ্ছে, সে যখন সে কখনোই কি সে শুধু পড়ছে বাট কখনো প্র্যাকটিস করেনি। প্র্যাকটিস মানে হচ্ছে সে কখনো এক্সাম দেয়নি পরীক্ষার হলে যাওয়ার আগে। দ্যাট মিনস আপনি যদি পরীক্ষার হলে যাওয়ার আগে পরীক্ষার মতো করে 10টা এক্সাম দেন, আপনার কিন্তু এই ধরনের কনফিউশন হবে না। তখন হচ্ছে আপনি যখন 10টা এক্সাম দিবেন, আপনি যখন আহ, এর আগে যখন প্র্যাকটিস গুলো করবেন, আগে আপনি কোশ্চেন গুলো পড়বেন, তারপর অপশন গুলো পড়বেন, তারপর অ্যান্সার দিবেন। তো সেক্ষেত্রে, বা আপনি যদি ওই মাস থেকে 10টা মডেল টেস্ট দেন একা একা বাসায় বা প্র্যাকটিস করেন, তাহলে আপনার কিন্তু এই প্রস্তুতিটা অনেক ভালো হবে, আপনি কনফিউজ হবে না। দ্যাট মিনস হচ্ছে, অনেকে আছে যে অপশন এই এখানে তো অনেকে হয়তো হতে পারে যে অপশন এ তো কারেক্ট আনসার। ওকে, মেডিকেশন দেওয়া। ওকে, যে আমাদের প্রিয় প্রিয় পার্টি কিছু মেডিকেশন থাকে, বা ক্লিন শেপ করা, এটাও। তো অনেকে হয়তো যে উপরে দেখেই প্রথমটাই কারেক্ট আনসার দিয়ে দিয়েছে, যে এইটাই মনে হয় কারেক্ট আনসার। বাট সে কিন্তু কোয়েশ্চেন যে পড়ার যে গুরুত্ব, বা সে আগে যে প্র্যাকটিসের অভাব, এইসব কারণে কিন্তু এই ধরনের কনফিউজ হয়ে থাকে। সেইটা কারেক্ট আনসারকে আমাদের লিখিত সম্মতি নেওয়া, কেমন? যেটাকে বলি রিটেন কনসেন্ট নেওয়া, রিটেন কনসেন্ট নেওয়া। ক্লিয়ার? সো আপনাকে এই যে প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট, পোস্ট অপারেটিভ কি 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 কমপ্লিকেশন হতে পারে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কেমন? যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, কেমন? এখান থেকে কিন্তু পরীক্ষায় যে যে অপারেশনের পরে রোগীর কি কি যে কমপ্লিকেশন বা জটিলতা দেখা দিতে পারে। সো নাম্বার ওয়ান কি হতে পারে? যে নাম্বার ওয়ান হতে পারে যার হচ্ছে কি ব্লিডিং হতে পারে, তাই না? ব্লিডিং হতে পারে। ওকে, নাম্বার ওয়ান, বা আমাদের হাইপোভলিমিক শক হতে পারে। ওকে, তারপর হচ্ছে তার কি পেইন হতে পারে, পেইন, নশিয়া, বা তার হচ্ছে ফিভার, বা তার হচ্ছে কি যে অনেক সময় তার ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে। এগুলো কিন্তু পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেনও আসতে পারে। ওকে, আচ্ছা।
সো এগুলো আপনারা একটু নোট করে করে পড়বেন, যাতে যাতে আপনাদের জন্য এগুলো মনে রাখাটা সহজ হয়। তো নেক্সট যে কোশ্চেনটি আছে দেখেন, প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার কি? মৃত্যু পথযাত্রী রোগীর জীবনে কি আছে? শেষ দিকের স্বাস্থ্যসেবা, তারপর কি সমস্যার সম্মুখীন কম করা, শুধুমাত্র আধ্যাত্মিক যত্ন, বিশ্বাস ও সাংস্কৃতিক বিবেচনায় আনা। দেখেন প্যালিয়েটিভ কেয়ার, এই কেয়ারটা আগে ছিল না, এই কেয়ারটা আমাদের আগে ছিল না বাংলাদেশে। এখন কিন্তু এই যে প্যালিয়েটিভ কেয়ার যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এখানে কিন্তু এটা আছে ই ব্লকে, মেবি ই ব্লকে। কেমন আমাদের রিহান ছেলে জেসমিন আছে আমাদের সাথে, সুমাইয়া আমাদের সাথে আছে, ফারিয়া, মুনতাবা তামাসসুম হিমি আছে আমাদের সাথে, আলো ছায়া আছে আমাদের সাথে, আছে জান্নাতুন নাইম, শারমিন আক্তার, চুয়ান্নর বি ফাতেমা আক্তার, ইতি, রিফাত আছে আমাদের সাথে, জেসমিন আক্তার আছে আমাদের সাথে। তো প্যালিয়েটিভ কেয়ার থেকে মৃত্যু পথযাত্রী রোগীর জীবনের শেষ দিকের স্বাস্থ্যসেবা। ওকে, সো প্যালিয়েটিভ কেয়ারটা হচ্ছে কি, যে সে জানে যে তার, বা সবাই জানে যে তার আহ, সে একেবারেই কি নক এট দ্য ডোর, সে একবারেই মৃত্যুর পথযাত্রী, বা তার কনফার্ম সেখান থেকে তার কিউর হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, সো হচ্ছে দেখেন একটা ট্রিটমেন্ট ফেজ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট, একটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট। ঠিক আছে, কিউরেটিভ ট্রিটমেন্ট কি? সে আবার রিজেনারেটিভ। রিজেনারেটিভ একটা আপনারা দেখবেন যে একটা রিজেনারেটিভ, একটা হচ্ছে ডিজেনারেটিভ। দেখবেন অনেকের কি, বিশেষ করে ফিমেলদের যে মেরুদণ্ডে বলে না ব্যথা, বা ডিস্ক ডিসপ্লেস হয়ে যায়, বা হচ্ছে ডিস্ক প্রবলেম হয়, সেটাকে বলে ডিজেনারেটিভ ডিস্ক প্রবলেম বা ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ। ওকে, তো এমন কিছু ডিজেনারেটিভ কিছু ডিজিজ আছে, কিছু রিজেনারেটিভ। রিজেনারেটিভ মানে কি, যেটা পূর্বের অবস্থায় ফিরে আসে। সো এই ধরনের রোগীর জন্য কি হয়, যেটা কিউরেটিভ ট্রিটমেন্ট, একটা কিউরেটিভ একটা কনজারভেটিভ মানে কি, সেটা হচ্ছে যে সিমটমেটিক ট্রিটমেন্ট, বা তার সিমটম অনুযায়ী ট্রিটমেন্ট, যার এটা কোনো পূর্ণাঙ্গ কোনো সুস্থতা নাই। যেমন হচ্ছে যদি কারো সিওপিডি বা বলেন যে অ্যাজমা, তাই না, এগুলো হচ্ছে তার কি, যে কনজারভেটিভ ট্রিটমেন্ট, এগুলো থেকে কিউরেটিভ ট্রিটমেন্ট হয় না, যেমন ডায়াবেটিস, তাই না। ওকে, তো এই এগুলো কিন্তু আপনাকে, ও এবং এই যেহেতু ডায়াবেটিস বললাম আপনাকে, হচ্ছে কি যে সংক্রামক ব্যাধি কোনগুলো, অসংক্রামক ব্যাধি, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে একটা না একটা। ওকে, সো প্যালিয়েটিভ কেয়ার কোনটা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেন আছে, কোনটি অবজেক্টিভ, দেখেন সাবজেক্টিভ ডাটা, অবজেক্টিভ ডাটা, এটা গুরুত্ব, এটা ফান্ডামেন্টাল নার্সিং এর একটি কোয়েশ্চেন, অ্যাসেসমেন্টের উপরে, হেলথ অ্যাসেসমেন্টের টপিক থেকে। এখানে আপনারা সবাই জানেন যে আমাদের যে নার্সিং প্রসেস, এই নার্সিং প্রসেস যে 5টা স্টেপ আছে, আমাদের কি আছে, যে 5টা স্টেপ, যেমন হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে আমাদের ডায়াগনোসিস, প্ল্যানিং, তারপর হচ্ছে কি আমাদের ইমপ্লিমেন্টেশন এবং ইভ্যালুয়েশন। এর মধ্যে হচ্ছে আমাদের যে যে অ্যাসেসমেন্ট যেটা আছে, তো এর মধ্যে হচ্ছে আমাদের নার্সিং অ্যাসেসমেন্ট যেটা আছে, এর মধ্যে হচ্ছে আমরা ডাটা কালেকশন করি। পরীক্ষা আসতে পারে যে নার্সিং প্রসেসের কোন স্টেপের মধ্যে আমরা ডাটা কালেক্ট করি, ডাটা কালেকশন করি, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এবং এই নার্সিং প্রসেসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টেপটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট। কেমন, আবার অ্যাসেসমেন্ট কিছু টেকনিক আছে, অ্যাসেসমেন্ট কিছু টেকনিক আছে, যেমন ইন্সপেকশন। ওকে, ইন্সপেকশন মানে কি দেখা, পালপেশন, পারকাশন এবং অস্কালটেশন, তাই না। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনার জন্য। ওকে, তো এগুলো একটু পড়তে হবে আপনাদেরকে ভালো করে, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আপনারা সবাই জানেন যে আমাদের 828 জন যে সিনিয়র স্টাফ নিয়োগের জন্য আমাদের যে স্পেশাল ব্যাচ আমাদের শুরু হবে 2-1 দিনের মধ্যেই। সো আপনারা যারা একটা পারফেক্ট একটা প্রস্তুতি নিতে চান, আপনারা অবশ্যই আমাদের, এবং আমরা হচ্ছে এই ব্যাচে আপনাদের সবার জন্য আমাদের যে হার্ড কপি যে লেকচার সিট, এটা আমরা কুরিয়ারে আপনার বাসায় পৌঁছে যাবে। এবং এটা শুধু বাংলাদেশে আমরাই প্রথম সাবজেক্ট ওয়াইজ, নার্সিং নিয়োগের জন্য সাবজেক্ট ওয়াইজ আমরা লেকচার শিটের হার্ড কপি তৈরি করেছি। কেমন, ওকে, সো যারা যারা অ্যাডমিট হবেন আমাদের পেজ ইনবক্স করবেন, অথবা আমাদের নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন। কেমন, ওকে, সো কোনটি অবজেক্টিভ, দেখেন সাবজেক্টিভ ডাটা কোনটা, সাবজেক্টিভ ডাটা হচ্ছে যেটা হচ্ছে আমরা
যেটা প্যাশন বলবে, আর অবজেক্টিভ হচ্ছে বাকিগুলো। দেখেন শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট, বমি বা পেট ব্যথা, দুর্বল বোধ করে, এগুলো তো হচ্ছে দেখেন বমি ভাব, এটা তো হচ্ছে প্যাশন নিজেই বলে। তাই সুমাইয়া আমাদের, দীঘা ইসলাম, তারপর ফাতেমা ইতি, সোনিয়া, তারা সবাই কমেন্ট করেছে। শিহাব, সাথী, জেসমিন, আরেন, শম্পা, শারমিন, মীরা, নাইম, জেসমিন, সুরাইয়া, আসমা, আফরোজা, নাসরিন, ফারিয়া, সবাই সবাই অনেকেই কমেন্ট করেছে। সবাইকে অসংখ্য। So, এটা হচ্ছে আমরা মানে নার্স হিসেবে আপনি যেটা দেখবেন, এটাই হচ্ছে কিন্তু সরি, এটা হচ্ছে দেখেন কোনটি অবজেক্টিভ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে একটা মিস্টেক আছে, অ্যান্সার এটা কারেক্ট আসলে কি, শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট, কারণ এটা তো আপনি চেক করবেন তাই না, নার্স। আমরা যেটা চেক করব, অথবা তার যে ডায়াগনস্টিক যত টেস্ট হবে, তার ডায়াগনস্টিক যেমন তার একটা সিবিসি, মনে করেন যে এখানে আসতে পারতো যে নিচের কোনটি অবজেক্টিভ ডাটা, সেটা হচ্ছে তার হচ্ছে যে সিবিসি, তার হচ্ছে যে সিবিসি 9.0 বা 12.5, এইটা। ওকে, তো এইটা হচ্ছে কিন্তু অবজেক্টিভ ডাটা। আর সাবজেক্টিভ ডাটা হচ্ছে প্যাশন যেগুলো বলবে, সবই হচ্ছে সাবজেক্টিভ ডাটা। ক্লিয়ার? তো আমরা চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেন আছে, কোনটি মানবদের জন্য খারাপ কোলেস্টেরল? দেখেন কি 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 আছে দেখেন, আমাদের এইচডিএল, এটা কি, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। ওকে, বিএলডিএল, দ্য এলডিএল, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, ট্রাইগ্লিসারাইড। কোনটি মানবদের জন্য খারাপ কোলেস্ট্রল? কোলেস্ট্রল হচ্ছে দুই ধরনের। ওকে, দেখি এই প্রশ্নে কারেক্ট আনসার কে কে। নাসরিন আছে আমাদের সাথে, রুমা আমাদের সাথে আছে, তাহমিনা অ্যান্সার করেছে, কেয়া, সোনিয়া, ফাতেমা, মৌসুমী কমেন্ট করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খারাপ কোলেস্ট্রল কোনটি এবং লো কোলেস্ট্রল কোনটি? ওকে, আর আমাদের শরীরের জন্য খারাপ হচ্ছে কোনটা? অনেকে অ্যান্সার আপনারা দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে আমাদের, এখন এখানে পরীক্ষা আবার ঘুরে আসতে হবে যে কোনটি মানবদেহের জন্য ভালো কোলেস্ট্রল, এটা একটু সবাই জানিয়ে দেন কমেন্টে। ভালো কোলেস্ট্রল কোনটি এবং খারাপ কোলেস্ট্রল কোনটি, কেমন? ওকে, ওকে, সবাইকে একটা যে খারাপ কোলেস্ট্রল হচ্ছে এলডিএল, যেটা লো ডেনসিটি লাইপোপ্রোটিন। আর ভালো হচ্ছে আমাদের হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, কেমন? ওকে, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের যে হাই ডেনসিটি যেটা লাইপোপ্রোটিন আছে, এটা কি করে, যে কোলেস্টেরলকে সে টিস্যু থেকে বের করে সেটা আবার সে লিভারে নিয়ে এটাকে আবার এক্সক্রিয়েট করে দেয়। ওকে, এই জন্য হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিনটা ভালো, আর যেটা লো ডেনসিটি লাইপোপ্রোটিন এটা হচ্ছে শরীরের জন্য খারাপ কোলেস্টেরল, কেমন? ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ওকে, সো আমরা চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেন আছে, ডেঙ্গু জ্বরে শরীরে কি হয়? ডেঙ্গু জ্বরে কি হয়? হিমোগ্লোবিন কমে যায়, ডাব্লিউবিসি বেড়ে যায়, প্লাটিলেট কমে যায়, হেমাটোক্রিট কমে যায়। এই প্রশ্নের কারেক্ট আনসার দিন সবাই। ওকে, এটা আমাদের ডেঙ্গু জ্বর, এটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং, যেটা এখানে হচ্ছে আমাদের যে ভেক্টর বর্ন যে ডিজিজ গুলো আছে, এখানে আমাদের হচ্ছে যে ডেঙ্গু, এটা কিন্তু পরীক্ষা আসে যে ডেঙ্গু কোন মশা কামড়ে হয়। কে কে জানেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, ওকে, সো ডেঙ্গু হয় মূলত এডিস মশার কারণে, এবং এটা একটা কি, যে একটি ভাইরাল। ওকে,
এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই একটু জানিয়ে দেন। ওকে, ডেঙ্গু কিন্তু ভেক্টর বর্ন ডিজিজ, এটা তো বললামই, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর ডেঙ্গু জ্বরের শরীরে কি হয় সবাই একটু জানিয়ে দিন, ডেঙ্গু জ্বরের শরীরে কি হতে পারে। ওকে, কারণ হচ্ছে এটা যেহেতু একটা ভাইরাল বর্ন ডিজিজ। হ্যাঁ, আমাদের সাথী জান্নাত কমেন্ট করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুমাইয়া দীপা কমেন্ট করেছে আমাদের সাথে, আর এন এদিকে আলোর পথ কমেন্ট করেছে, এদিকে আমাদের হচ্ছে স্মৃতি প্লাটলেট ডিক্রিজ হেমাটোক্রিট ইনক্রিজ। কারণ হচ্ছে আমাদের ডেঙ্গু জ্বরে কি হয় যে প্লাটিলেট কমে যায়, কারণ হচ্ছে আমাদের এটা একটা যেহেতু একটা ভাইরাল ডিজিজ, তো সেটা হচ্ছে কি ডাইরেক্ট প্লাটিলেট এটাকে ড্যামেজ করে, মানে প্লাটিলেটটা ভেঙে যায়। ওকে, প্লাটিলেটটা ভেঙে যায়, এই জন্য দেখবেন যে ডেঙ্গু হলে কি প্লাটিলেট দেওয়া লাগে, তাই না? প্লাটিলেট বাড়লে কি হয় হেমাটোক্রিট, সরি প্লাটিলেট কমলে হেমাটোক্রিট বেড়ে যায়। সো এটা কি হয় যে বোন ম্যারো যেটা আছে আমাদের, যেটা বোন ম্যারোতে এটা অ্যাফেক্ট করে। কারণ হচ্ছে আমাদের যে ইমিউনো সিস্টেম আছে, ডেঙ্গু হলে কি হয় আমাদের ইমিউনো সিস্টেমে এবং যেটা আমাদের বোন ম্যারো এটা কি সাপ্রেশন হয়, বোন ম্যারো এটা তখন কি সঠিকভাবে প্লাটলেট উৎপন্ন করতে পারে না, বা আমাদের যে ইমিউনি সিস্টেমটাকে অ্যাটাক করে। কেমন? ওকে, সো এই জন্য আমাদের কি হয় যে ডেঙ্গু জ্বর হলে কি হয় শরীরে প্লাটলেট কমে যায়। কেমন? ওকে, কারেক্ট আনসার হচ্ছে কি প্লাটলেট কমে যায়। ওকে, আচ্ছা। সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সবাইকে চলে যাচ্ছি পরের প্রশ্ন। আর এই যে হেমাটোক্রিট যদি বেড়ে যায় তখন কি হয় যে আমাদের যে ডেঙ্গু হলে তার ইন্টারনাল ব্লিডিং হতে পারে। কি হতে পারে? ইন্টারনাল ব্লিডিং হতে পারে। কেমন? ওকে, তো দেখবেন যে ডেঙ্গু হলে কি হয় চোখের যে আমাদের যে কি বলে ওটাকে, যে আমাদের স্ক্লেরা, আপার স্ক্লেরা বা লোয়ার কনজাংটিভা, এখানে কিন্তু যেটাকে বলে যে চোখে দেখা যায় তখন যে সেখানে রক্ত জমাট বেঁধে আছে। কেমন? কারণ তার ইন্টারনাল ব্লিডিং হতে পারে হেমাটোক্রিট বেড়ে গেলে। ওকে, চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোশ্চেনটি আছে। একজন রোগীর চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার? এটা হচ্ছে প্যাশেন্টস রাইটস, ফান্ডামেন্টাল অফ নার্সিং এর রোগীর গোপনীয়তা রক্ষা করা, সেবার পাশাপাশি চিকিৎসা বিষয়ক সকল তথ্য সঠিক সময়ে পাওয়া, নিয়মিত ওষুধ পাওয়া, নিয়মিত সেবা পাওয়া। ওকে, আর আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা ফ্রেশার বা যারা আগের পরীক্ষা দিয়েছেন, আমাদের হচ্ছে দীপারানী, আলোর পথ, আমাদের মিনহাস, রুকসানা, রুনা, ওকে, তারপর হচ্ছে আমাদের নাসরিন, মারুফা, রহমান, তারপর হচ্ছে জেসমিন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। শান্তা আলম, আসমা খানম, আশা, মারুফা, তারপর হচ্ছে হ্যাঁ এগুলোর পিডিএফ দিয়ে দেবো। কেমন? তামান্না, মৌরি, সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর আমরা যেহেতু 828 জন সিনিয়র স্টাফ নার্স, এবং আপনার জন্য আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা এবার আপনাদের জন্য যে এক্সাম সিস্টেমটা তৈরি করেছি এটা আমাদের অ্যাপস এর মাধ্যমে। আপনারা হচ্ছে আপনাদের যে গুগল যে প্লে স্টোর আছে যেখান থেকে আপনার অ্যাপস, বিভিন্ন অ্যাপস ডাউনলোড করেন, সেখানে দেখবেন এই অ্যাপসটা সবাই ডাউনলোড করবেন। ওকে, সেখানে দেখবেন যে গার্ডিয়ান নার্সিং, গার্ডিয়ান নার্সিং লিখলেই একটা অ্যাপস চলে আসবে, ওই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। কেমন? ওই অ্যাপসটা ডাউনলোড করবেন এবং আমাদের পেইড ব্যাচে হচ্ছে আপনারা চাইলে সেখানে ফ্রি এক্সামও দিতে পারবেন, পাশাপাশি যারা পেইড ব্যাচে যারা ভর্তি হবেন সেখানে যে এক্সামগুলো হবে আমাদের মডেল টেস্টগুলো সবকিছু সেই অ্যাপসে হবে। এবং এই অ্যাপসে এক্সাম দেওয়ার দুইটা সুবিধা আছে, সেটা হচ্ছে যেটা বাইরে কোথাও নাই।
নাম্বার ওয়ান হচ্ছে আপনি নেগেটিভ মার্কিং এ যে এক্সামটা দিবেন এইটার রেজাল্ট আপনার সাথে সাথে মনে করেন যে আমাদের পেইড ব্যাচে মনে করেন 100 মার্কের টাস্কের একটা এক্সাম হবে, এক্সামের মনে করেন যে 2 ঘন্টা সময় থাকবে, যে আপনি 2 ঘন্টার ভিতরে এক্সামটা কমপ্লিট করতে হবে, এখানে আবার সময় দেওয়া থাকবে যে আপনি 1 ঘন্টার ভিতরে এটা দিতে হবে টেস্ট। ওকে, 1 আওয়ার সময় দেওয়া থাকবে। তো এখানে আবার নেগেটিভ মার্ক থাকবে, আপনি 2টা কোশ্চেন যদি ভুল যায় সেখানে 0.5 পয়েন্ট করে আপনার মার্ক কাটা যাবে প্রত্যেকটার জন্য। তো সেক্ষেত্রে কি হবে, এবং এটার মনে করেন যে আপনি আমাদের মনে করেন 500 জন একবার এক্সাম দিবে, এই 500 জনের ভিতরে আবার আপনি আপনার র্যাঙ্কিং দেখতে পারবেন। দ্যাট মিনস আপনি যদি 500 স্টুডেন্টের মধ্যে আপনার র্যাঙ্কিং দেখেন যে আপনি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বা দশমতম নবমতম হয়েছেন, তো এটা হচ্ছে এটা শো করবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের যারা 828 জন যে পেইড ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য এই অফারগুলো থাকবে, কেমন? ওকে, এবং এটা খুবই স্ট্যান্ডার্ড, এবং আপনার প্রস্তুতি আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, এবং আপনার মধ্যে একটা কম্পিটিশনের যে ইচ্ছা এটা কিন্তু চলে আসবে যে আজকে আমি র্যাঙ্কিং এ 100তম হলাম, কালকে আমাকে অবশ্যই 50তমতে আসতে হবে, বা তখন আপনি ডে বাই ডে ভালো করতে পারবেন। বুঝতে পারছেন? সো এই সুযোগ সুবিধা থাকবে। পাশাপাশি হচ্ছে যেমন আমাদের পেইড ব্যাচে ভর্তি হবে তারা তো আমাদের যে লেকচার শিট গুলো আছে হার্ড কপিটা পেয়ে যাচ্ছে, এবং লাইভ এক্সাম দেওয়া এইটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা আপনাদেরকে মনে করেন 10টা ওএমআর, এই এক্সামের মতো 10টা পিএসসি ওএমআর আপনাদেরকে দিয়ে দিব। সেখানে হচ্ছে আপনারা মনে করেন যে জুমে আমাদের সাথে রাত 9টায় মনে করেন কানেক্ট হলেন জুমের মাধ্যমে। তো এখানে 500 জন মনে করেন আপনারা একসাথে কানেক্ট হয়ে আমরা এক্সাম শুরু করতে বললাম, আপনি সেখানে এক্সাম শুরু করলেন, 1 ঘন্টার পরেই আপনার এক্সামটা ক্লোজ করে দিলেন। ওকে, তারপরে হচ্ছে এটাকে আমরা আবার ইভ্যালুয়েশন করবো। So, এভাবে প্র্যাকটিস করতে হবে আপনাকে। দ্যাট মিনস আপনাকে একটা কম্পিটিশনের মধ্যে থাকতে হবে যে আমি এই 100 স্টুডেন্টের মাঝে নিজেকে কম্পেয়ার করতে চাই। ওকে, সো এইটা হচ্ছে আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি, কেমন? ওকে, অ্যাপস নামাইছি। আচ্ছা, আপনারা সবাই অ্যাপস নামাইয়া ওখানে ফোন নাম্বার দিয়ে আপনারা ভিতরে ঢুকেন। ঢুকার পরে হচ্ছে আমরা সেখানে আপনাদের জন্য কিছু এক্সামের ব্যবস্থা করব, কেমন? যারা ভর্তি হন বা নাই হন, তো সেখানে কিছু এক্সাম আমরা দিয়ে দেখতে পারবেন যে এটা আপনাদের জন্য বেনিফিট কিনা, কেমন? ওকে ভাইয়া, লেকচার শিট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো সবাই গার্ডিয়ান নার্সিং এর অ্যাপসটা, আর এটা হচ্ছে একজন চিকিৎসা সেবার পর কিন্তু নিজের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার, এটা হচ্ছে রোগীর গোপনীয়তা বা প্রাইভেসি রক্ষা করা, প্রাইভেসি রক্ষা করা। ওকে, তো অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোশ্চেন হচ্ছে কোয়ারশিয়রকর রোগ কিসের অভাবে হয়? কোয়ারশিয়রকর রোগ কিসের অভাবে হয়? ওকে, এটা আমাদের অ্যাডাল্ট মেডিকেল সার্জিক্যাল নার্সিং একটি কোশ্চেন। কোয়ারশিয়রকর এবং ম্যারাসমাস, ওকে, একটা হচ্ছে প্রোটিনের অভাবে, একটা হচ্ছে ক্যালোরির অভাবে হয়। একটা প্রোটিনের অভাবে, একটা ক্যালোরির অভাবে কোয়ারশিয়রকর এবং ম্যারাসমাস থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আর আমাদের কোর্স ফিটা হচ্ছে 1500 টাকা। ওকে, আমাদের কোর্স ফিটা হচ্ছে 1500 টাকা। আর লেকচার শিটের জন্য আমাদের এক্সট্রা একটু ফি নিয়ে থাকি, লেকচার শিট হার্ড কপির জন্য, কেমন? তো আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের এই ব্যাচে অনলি আমরা মাত্র এই ব্যাচে আমরা বেশি স্টুডেন্ট নেব না, অল্প কিছু স্টুডেন্ট নিয়ে আমরা এই কোর্সটা শুরু করব, যাতে করে আপনারা ভালো সেবাটা এখান থেকে পেয়ে যান, কেমন? ওকে, ধ্রুবতারা, ফাতেমা আক্তার, তিশা, আলোসা, আরেন, শম্পা, আখি, স্বর্ণা, শান্ত, জাভির আছে আমাদের সাথে, দিঘা ইসলাম, ধ্রুবতারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, কেমন? ওকে, ওকে, সো এই যে কোয়াশিয়রকর এবং ম্যারাসমাস এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন প্রায় আসে, কেমন? আচ্ছা, তো এর মধ্যে যে আমাদের ম্যারাসমাস যেটা আছে এটা হচ্ছে আমাদের ক্যালোরি অভাবে হয়ে থাকে। সো এটা হচ্ছে আমাদের, আর ম্যারাসমাসটা হচ্ছে প্রোটিন ইনটেকের, কারেক্ট হচ্ছে প্রোটিন, মনে রাখতে হবে। আর এই যে কোয়ারশিয়র এবং ম্যারাসমাস এটা আপনার দুইটা একটু কম্পেয়ার করবেন। কোয়ারশিয়র মানে হচ্ছে যেটা হচ্ছে যে আপনার একটু মুন ফেস থাকবে, বা দেখতে কি যে ওল্ড এজ, মানে ফেসটা থাকবে ওল্ড এজ, এই ধরনের কিছু হচ্ছে। তার এনলার্জমেন্ট অফ ফ্যাটি লিভার থাকবে, তার ফ্যাটি লিভার থাকতে পারে। পরীক্ষা আসতে পারে যে নিচের কোন রোগটিতে ফ্যাটি লিভার হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে কি কোয়ারশিয়রকর। ওকে, আচ্ছা, আর যেমন হচ্ছে আমাদের কোয়ারশিয়রকরে আরো কিছুই থাকে, সাইন থাকে। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের যেমন পুর অ্যাপাটাইট, তার হচ্ছে ক্ষুধা ক্ষুধা লাগবে কম, এই অন্যদিকে ম্যারাসমাসে ক্ষুধা লাগবে বেশি। আর যেটা ম্যারাসমাস এটা তো বললামই, এটা হচ্ছে আমাদের ক্যালোরি ইনটেকের কারণে, ক্যালোরি কম ইনটেকের কারণে হয়ে থাকে, কেমন? ওকে,
আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন। আপনারা এটা একটা হোমওয়ার্ক থাকবে, কোয়াশিয়ট এবং ম্যারাসমাস পরীক্ষা আসলে যাতে আপনারা পারেন, কেমন? ওকে। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে আজকে ক্লাসটা এখানেই ক্লোজ করব। কালকে আবার আমরা রাত ৯টায় আমাদের ক্লাস পাবেন। তো এ পর্যন্ত সবাই বাসায় বসে যেভাবে বললাম সেভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আর গার্ডিয়ান সিনিয়র স্টাফ নার্স নিয়োগ কোচিং যেটা ৮২৮ জনের, এটা আমাদের স্পেশাল ব্যাচে আপনারা যারা ভর্তি হবেন খুব দ্রুত যোগাযোগ। এখানে কিছু স্পেশাল কিছু ফিচার আপনাদের জন্য থাকছে এবং এখানে আপনারা মাস্ট বি, গত ৩৫ নিয়োগে প্রায় অর্ধেকের বেশি আমাদের এখানে ক্লাস করেছে, কেমন? তো আশা করি এবার যে নিয়োগটা ২০০০ হোক বা ১৫০০ হোক, যাই হোক, সর্বোচ্চ পরিমাণ চান্স যাতে আপনারা পেতে পারেন, এই জন্য আমাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা থাকবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, নার্সিং টেকনিক্যাল, এবং আমরা এমনভাবে আপনাদেরকে পড়াবো দ্যাট মিনস আপনি প্রিলির প্রস্তুতি নেবেন কিন্তু রিটেনের প্রস্তুতি অটোমেটিক হয়ে যাবে। সো এই টেকনিকটা কিন্তু আমরা আপনাদেরকে ইনশিওর করব, কেমন? ওকে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামীকালকে রাত ৯টায় পরবর্তী ক্লাস, সেই ক্লাসে আপনারা সবাই যুক্ত হবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ৮২৮ জন সিনিয়র স্টাফ নার্স প্রিলিমিনারি, প্রিলি, রিটেন আমরা একসাথে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। ওকে। সো যারা ভর্তি হবেন খুব দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ অথবা আমাদের পেজে ইনবক্স করবেন। তো এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের সবারই স্বপ্ন একটি গভর্নমেন্ট জব বা সরকারি চাকরি, এবং নবম পে স্কেল কিন্তু চলে আসছে। মানে একজনের স্যালারি কিন্তু 40-র উপরে যেতে পারে। ওকে। একজন নার্সের কিন্তু স্যালারি অনেক, প্রায় 40-এর মতো হয়ে যাবে এবার স্যালারিতে স্কেলে। সো গভর্নমেন্ট জবটা কিন্তু আপনার একটা ড্রিম। সো এই ড্রিমকে বাস্তবায়ন করার জন্য আমরা আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করব। পাশাপাশি আপনার আপনার দরকার ধৈর্য। ওকে। আপনার দরকার হচ্ছে ধৈর্য এবং আত্মবিশ্বাস। এই দুইটা জিনিস দরকার। আপনাকে পারতেই হবে, এটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস। আর ধৈর্য হচ্ছে আপনাকে প্রতিদিন কমপক্ষে, এখন থেকে কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা একদম স্টাডি করতে হবে, মাস্ট বি। আর এটার যে অনুপ্রেরণা, এটার জন্য আমার যে গাইডলাইন গুলো দিব, যেহেতু আমাদের যে স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি হলে আপনারা যে এই গাইডলাইন গুলো কিন্তু অটোমেটিক পেয়ে যাবেন, কারণ আমরা যে হোমওয়ার্ক দিব তখন আপনাকে ২-৩ ঘন্টা এমনি পড়তে হয় বাধ্য হয়ে। এবং আপনি যখন ৫০০ স্টুডেন্টের সাথে এক্সাম দিবেন তখন আপনার যে এই কম্পিটিশনে ভালো করার জন্য আপনাকে অবশ্যই ভালো করে পড়তেই হবে, আদারওয়াইজ সুযোগ নেই ভালো করার। ওকে। সো এই ধরনের যে প্রতিযোগিতার যে মনোভাব তৈরি করা, এটা কিন্তু আমরা করে দিব। সো এটাই হচ্ছে যে আপনি একটা প্রোগ্রামে একজন টিচারের গাইডলাইনে থাকার সুবিধাই হচ্ছে এটা, যে প্রতিযোগিতামূলক একটা মনোভাব তৈরি করা। ওকে। সো যারা ভর্তি হবেন খুব দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমরা ২-১ দিনের মধ্যেই ক্লাস শুরু করব। ওকে। সো সামনে হয়তো ৩ মাস সময় পাবো, এই ৩ মাসে আমরা প্রিলি, রিটেন দুইটাই কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বোচ্চ পরিমাণে সফলতা যাতে আমরা ইনশাল্লাহ এবার প্রতিজ্ঞাবদ্ধ আমরা এটা করব আপনাদের জন্য। তো এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে দেখা হবে রাত ৯টায়। আর এর মধ্যে আমাদের সাথে সবাই দ্রুত কন্ট্যাক্ট করে অ্যাডমিশন প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলবেন। ওকে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।